শুনছেন নীরব ভালোবাসার আগুন, লেখিকা সামিয়া ইসলাম, আর কণ্ঠে আমি ছোঁয়া। নীরব ভালোবাসার আগুন, পর্ব 15। সময় রাত 10টা। নরওয়ের শীতের রাত মানেই নীরবতা আর আলোয়ের অদ্ভুত মিশেল। বাইরে তুষারপাত থামার কোনো নাম নেই। ঘন ঘন স্নোফল হচ্ছে। বড় বড় বরফের কণা বাতাসে ভেসে ধীরে ধীরে মাটিতে নেমে আসছে। চারিদিকে সাদা চাদরে মোড়া। রাস্তার ধারে সারি সারি ল্যাম্পপোস্ট জ্বলছে নরম হলুদ আলোয়। পুরো শহরটা অন্ধকারে ডুবে যায় না কখনোই। বিদেশের রাতগুলো এমনই নিস্তব্ধ, অথচ ঝলমলে। আলোয় আলোয় ভেজা রাস্তা, বরফে ঢাকা গাড়িগুলো, দূরে দূরে ছড়িয়ে থাকা বিল্ডিং এর জানালার উষ্ণ আলো, সব মিলিয়ে এক ধরনের শীতল সৌন্দর্য। এই তীব্র ঠান্ডার মধ্যেই এক হাসপাতালের ভেতর চলছে অন্যরকম যুদ্ধ। মাহবুব শিকদারকে অ্যাডমিট করানো হয়েছে, চিকিৎসা চলছে। ডাক্তারদের ব্যস্ত যাতায়াত থামছে না। করিডোরের একপাশে দাঁড়িয়ে আছে মেহিক আর ইমরান। দুজনের চোখে মুখে চাপা উৎকণ্ঠা। কেউ কারো দিকে ঠিক করে তাকাতে পারছে না। দেয়ালের ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে। রাত 12টার দিকে হার্ট সার্জারি শুরু হবে। এই কথাটাই যেন সবার বুকের ভেতর পাথরের মতো বসে আছে। মেহরান এতক্ষণ ছিল, পরিস্থিতি সামাল রাখার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছিল সে। কিন্তু হঠাৎ করেই কোনো এক জরুরি কাজে বাইরে বেরিয়ে গেছে। করিডোরটা আরো ফাঁকা লাগছে। তার চলে যাওয়ার পর মিতালিও ছিল এতক্ষণ। কিন্তু রাত যত গভীর হচ্ছে, ঠান্ডাও তত বাড়ছে। শরীর কাঁপানো এই শীতে বেশিক্ষণ থাকা ঠিক না। এই অজুহাতেই তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। মিতালি অনেকবার বলছিল সে হাসপাতালে থাকবে, যেভাবেই হোক এখানেই থাকবে, কিন্তু মেহরান কড়া গলায় ধমক দিয়ে কথা থামিয়ে দিয়েছে। এক প্রকার জোর করেই এভানের সাথে তাকে পাঠিয়ে দেয়া হয়েছে। হাসপাতাল থেকে এভানের সঙ্গে মিতালি বের হলো। রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তা ধরে তারা ধীরে ধীরে এগোচ্ছিল। হেডলাইটের আলো তুষারের মধ্যে ছিঁড়ে যাচ্ছে। চারপাশে নিস্তব্ধতা। দূরে শহরে আলো ফিওর্ডের জলে ছোট ছোট তারার মতো ঝলমল করছে। অনেকক্ষণ ড্রাইভ করার পর গাড়ি ধীরে ধীরে থামলো। সামনে দাঁড়িয়ে আছে সেই বাড়ি, মেহরানের প্রিয় শখের ভিলা, বার্গেনের পাহাড়ি ঢালে। মিতালির চোখ বড় হয়ে গেল। কখনো এই বাড়ি দেখেনি সে। বিশাল, শান্ত আর রহস্যময়। পাহাড়ের ঢালে দাঁড়ানো, চারপাশে ঘন বন, তুষারবিদ্ধ এই পাইন গাছ আর ফার গাছ। ফিওর্ডের নীল জলের প্রতিফলন, সব মিলিয়ে ভিলা যেন কোনো স্বপ্নের দৃশ্য। এ এটা সত্যি কি? মিতালি অবাক হয়ে ফিসফিস করল। এভান হালকা হেসে বলল, হ্যাঁ। গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গেই মিতালির চোখ ঘুরল। ইনফিনিটি পুলের নীল আলো বরফের মধ্যে ঝলমল করছে। পাহাড়ি রাস্তা, বরফে ঢাকা পাথরের প্যাভেলমেন্ট, বড় কাচের জানালা, ভেতরে উষ্ণ আলো বাইরে ছড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে ভিলা যেন এক সম্পূর্ণ নিজস্ব জগৎ। এভান দরজা খুলল। ভেতরে ঢুকতেই মিতালি স্তব্ধ হয়ে গেল। ফায়ার প্লেসের উষ্ণ আলো, বিশাল লিভিং রুমের বিশালবহুল ফার্নিচার, নিখুঁতভাবে সাজানো লাইব্রেরি, সবকিছুই চোখকে আনন্দ দিচ্ছিল। ওহ, কি সুন্দর! মিতালি ফিসফিস করে বলল, আমি কখনো ভাবিনি এমন বাড়ি দেখব। এভান হালকা হেসে বলল, আজ তুমি প্রথমবার এসেছ, তাই সবকিছু একটু স্বপ্নের মতো মনে হবে। যত বাড়ির ভেতরে ঢুকছে, মিতালি ততই অবাক হচ্ছিল। তার ভাই এত সুন্দর বাড়ি তৈরি করেছে, এমন বিলাসবহুলতা সে আগে কখনো দেখেনি। চারপাশে তাকিয়ে তাকিয়ে শুধু চোখ মেলে দেখছিল, যেন সবকিছু কল্পনার মতো মনে হচ্ছে। অন্যদিকে এভান মিতালির প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। তার চোখে বিস্ময়, নিঃশব্দ বিস্ময়ের মাঝে লুকিয়ে থাকা মুগ্ধতা। কিছুক্ষণ সে শুধু দেখছিল, তারপর হালকা হাসি দিয়ে বলল, এই যে, আপনার কি দেখা শেষ হয়েছে, নাকি এখনো বাড়িটা দেখা শেষ হয়নি? মিতালি হঠাৎ কিঞ্চিত লজ্জা পেল। নিজেকে ভেতরে ভেতরে সমালোচনা করল। কেন এই লোকের সামনে এভাবে দেখতে গেলাম? এভান আবার হালকা হেসে একটা রুমের দিকে তাকিয়ে বলল, এটাতেই তুমি থাকবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে আমার জন্য খাবার রেডি করবেন। এত দূর থেকে ড্রাইভ করে এসেছি, গেস্টকে একটু আপ্যায়ন করা উচিত। কিছু না বলে মিতালি ধীরে ধীরে রুমের দিকে এগোলো। কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। পরনে সাধারণ সুশীল কুর্তি, পায়জামা আর লাল ওড়না। মিতালি এভানের সামনে দাঁড়ালো, শান্ত কণ্ঠে বলল, আপনি কি খাবেন? এভান হালকা মুচকি হাসি দিয়ে বলল, তোমার পছন্দ মতো কিছু বানাও। তারপর সে মিতালিকে কিচেনের দিকে ইঙ্গিত করলো। মিতালি ধীরে ধীরে কিচেনের দিকে এগোলো, আর এভান ড্রয়িং রুমে ফিরে এসে সোফায় বসে টিভি অন করলো।
মিতালি কিচেনে ঢুকেই ভাবতে লাগলো আজ কি রান্না করবে। রান্নার দক্ষতাও তো তেমন নেই। অনেকক্ষণ ভাবার পর তার মাথায় এলো চাউমিন বানাই। মিতালি একে একে ফ্রিজ থেকে সব উপকরণ বের করতে লাগলো, চাউমিন বানাতে শুরু করলো। প্রায় 25 মিনিট পর চাউমিন তৈরি হয়ে গেল। ড্রয়িং রুমের দিকে এগোলো, সেখানে এভান সোফায় বসে টিভি দেখছিল। মিতালি চাউমিনের বাটি নিয়ে সোফার সামনে থাকা টি টেবিলের উপরে রাখলো। নিন, খেয়ে দেখুন। মৃদু কণ্ঠে বলল মিতালি। খেতে খারাপ লাগলে কিছু বলবেন না, আমি রান্নায় তেমন পারদর্শী না, শুধু ইউটিউব দেখে বানিয়েছি। এভান হালকা হেসে চাউমিনের দিকে তাকালো, কালারটা বেশ সুন্দর এসেছে। এটা বলে কাঁটা চামচ হাতে নিয়ে নিতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন দিক থেকে কারো গলার আওয়াজ ভেসে এলো। এভান আর মিতালি একসাথে ঘুরে তাকালো, দেখতে পেল সাদিক আর নীরা ধীরে ধীরে তাদের দিকেই আসছে। সাদিক ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, না না ঠিক আছে, একা একাই খাও। মিস বাঙালির হাতের রান্না এত খারাপ কবে থেকে হলি? একটা কল তো দিতে পারতি আমাদের, নাকি সব একা একাই খাওয়ার ধান্দায় ছিলি? কথাগুলো বলতে বলতেই সাদিক আর নীরা এসে সোফায় বসে পড়ল। মিতালি একটু অপ্রস্তুত হয়ে বলল, ভাইয়া, আপু বসুন, আমি আপনাদের জন্য নিয়ে আসছি। সাদিক সঙ্গে সঙ্গে হেসে উঠল। হ্যাঁ হ্যাঁ, যাও মিস বাঙালি, তাড়াতাড়ি নিয়ে আসো। চাউমিনের স্মেলেই পাগল হয়ে যাচ্ছি। মিতালি রান্নাঘরে গিয়ে তাদের জন্য চাউমিন নিয়ে এলো, সামনে রেখে দিল। সাদিক আর নীরা খেতে খেতেই প্রশংসা করতে লাগলো। নীরা বলল, সত্যি মিতালি, দারুণ হয়েছে। সাদিক মাথা নাড়ল, একদম পারফেক্ট, বাইরে থেকেও এমন পাওয়া যায় না। কিছুক্ষণ গল্প আর হাসাহাসির পর মিতালি নীরার দিকে তাকিয়ে নরম গলায় বলল, আপু, আমার একটু বেশি ক্লান্ত লাগছে, আপনারা কথা বলুন, আমি একটু ঘুমোবো। নীরা সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা আচ্ছা, যাও, রেস্ট নাও। মিতালি হালকা হাসি দিয়ে উঠে দাঁড়ালো, তারপর সোজা নিজের রুমে চলে গেল। মিতালি চলে যাওয়ার পরপরই সাদিকের মুখের হাসিটা ধীরে ধীরে এত কল, এত মেসেজ, ইম্পর্টেন্ট কাজে তোকে পাই না। কল দিতে দিতে আঙুল ব্যথা হয়ে যায়। আর মিস্টার সায়েন্টিস্ট ফোনই ধরে না। ভাইরাসের কেমিক্যাল পুরো না হওয়া পর্যন্ত নাকি এক পলকের জন্যও কোথায় যাবি না। তাহলে মেহেরানের বাসায় কি করতে আসছিস? তোর মতলবটা কিন্তু আমার ভালো লাগছে না। পাশে বসে নীরা পুরো ব্যাপারটাই পাত্তা না দিয়ে ফোন স্ক্রল করতে লাগলো, যেন এসব তার কোনো বিষয়ই না। এভান চুপচাপ বসেছিল, মুখে সেই চেনা নির্বিকার ভাব। একটু থেমে শান্ত গলায় বলল, আমার ভালো লাগছে তাই এসেছি। আঙ্কেল অসুস্থ ছিলেন, হসপিটালে দেখতে গিয়েছিলাম। এরপর মেহেরান বলল মিতালিকে বাসায় পৌঁছে দিতে, তাই নিয়ে এলাম। সাদিক ভ্রু কুচকে তাকালো। তোর কথায় ঘাপলা আছে এভান, অনেক ঘাপলা। আরেকবার তীক্ষ্ণ দৃষ্টিতে এভানকে পরখ করে বলল, আচ্ছা, আমি যেটা ভাবছি ওটা তো না? এভান মুচকি হাসলো, এক্স্যাক্টলি, এতক্ষণে একটা বিষয় বুঝতে পারলি। সাদিক চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এভান হালকা ঠাট্টার সুরে বলল, মাঝে মাঝে মনে হয় তোকে যে লয়ার বানিয়েছে সে ওই দিনে নেশাগ্রস্ত অবস্থায় সার্টিফিকেট দিয়েছে। সাদিক বিরক্ত হয়ে বলল, বাজে কথা বন্ধ কর। সিরিয়াসলি বল, আমি যেটা ভাবছি সেটাই তো? এভান একদম ছোট করে উত্তর দিল, হ্যাঁ। এই এক শব্দে সাদিক পুরো হতভম্ব। সেই সঙ্গে সঙ্গে নীরার হাত ধরে ঝাঁকিয়ে বলল, কিরে, ঘটনা তো ঘটে গেছে রে, আর তুই আর আমি এখনো কিছুই জানি না। নীরা তখন ফোন থেকে চোখ তুলে এক ঝলক তাকালো, ঠোঁটের কোণে রহস্যময় একটা হাসি। সাদিক হতাশ গলায় বললে উঠল, তলে তলে এই সায়েন্টিস্ট যে টেম্পু চালায় আর আমরা কিছুই টের পাই না। সাদিক হঠাৎ বলে উঠল, আচ্ছা, ফিউচার প্ল্যান কি? বিয়ে কবে করবি? তাড়াতাড়ি বিয়ে কর, আমাকে দাওয়াত দিস। তোর বিয়েতে লুঙ্গি পরে ডান্স করার অনেক দিনের ইচ্ছা, এইবার পূরণ করতেই হবে। বলতে বলতে নীরার দিকে তাকিয়ে চোখ কুচকে বলল, কিরে, তুই এমন অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? হাসছিস না যে? নীরা একদম নির্বিকার ভঙ্গিতে ফোন নামিয়ে বলল, অবাক হওয়ার কি আছে, আমি তো আগেই জানতাম। এই কথা শুনে সাদিকার মাথায় যেন বাজ পড়ল। সে দুই হাত দিয়ে মাথা চেপে ধরল। কিরে, আমি তো মির্জাফরের সাথে চলাফেরা করি, সবাই তাহলে তলে তলে সব জানতো, আমি বাদে? তারপর নীরার দিকে তাকিয়ে নাটকীয় গলায় বলল, জানেমান, তুই অন্তত আমাকে বলতি। নীরা সঙ্গে সঙ্গে বলে উঠল, তুই কি বালের লয়ার রে? আমার তো মাঝে মাঝে তোরে লয়ার বলেই মনে হয় না, আস্ত একটা গাধা। সাদিক হেসে ফেলল, এইভাবে বলতে পারলেই না জানেমান। নীরা ভ্রু উঁচু করে বলল, বলবো না তো কি করব? তারপর শান্ত গলায় যোগ করলো, এভান যে রাতে লুকিয়ে লুকিয়ে ফিসফিস করে কথা বলতো, এগুলো কি তুই কখনো শুনিসনি? বাংলাদেশে যাওয়ার পর মিতালির সাথে কেমন চিপকে থাকার চেষ্টা করতো, ওই সময়ও একবার সন্দেহ করিসনি? সাদিক মুখ গোমরা করে মন খারাপের ভান করে বলল, ওর মধ্যে এত প্যাচ আছে আমি কি জানতাম নাকি? এভান এবার নীরার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, জিনিয়াস।
নীরা একটু ভাব নিয়ে বলল, আমার চোখ চারিদিকে থাকে। সাদিক সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার দিকেও থাকে নাকি জানেমান? নীরা ঠান্ডা গলায় জবাব দিল, তোর দিকে 4টা থাকে। এই কথায় এভান আর ধরে রাখতে পারল না, সে হেসে উঠল। ঘরের ভেতরে হাসির শব্দটা একটু বেশি সময় ধরেই রয়ে গেল। নীরা এবার একদম সিরিয়াস ভঙ্গিতে বলল, সবই বুঝলাম, কিন্তু মিতালি কি তোকে পছন্দ করে? এভান একটু ভেবে নিয়ে উত্তর দিল, এখনো সরাসরি কিছু বলিনি, কিন্তু কথাবার্তা ব্যবহার সব মিলিয়ে মনে হয় করে। একটু থেমে যোগ করলো, কালকে আমি ডাইরেক্ট প্রপোজ করব। সাদিক এক গালে হাত ঠেকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, হাউ রোম্যান্টিক সিন। নীরা সঙ্গে সঙ্গে সাদিকের হাতে হালকা একটা থাপ্পড় দিয়ে বলল, তুই চুপ থাক, সিরিয়াস কথায় ফান করিস না। এভান শান্ত গলায় বলল, ও যদি রাজি হয়ে যায় তাহলে আমি সরাসরি মেহেরানকে বলবো। নীরা মাথা নেড়ে বলল, ভালো ডিসিশন। শেখ বাড়িতে কারো চোখেই ঘুম নেই। সুফিয়ান শেখ নিজের মেয়েকে খুঁজে না পেয়ে গতরাতে আর বাড়ি ফেরেননি। কোথায় আছেন, কি অবস্থায় আছে, কেউ জানে না। ভোর 5টার দিকে সামিয়ান বাড়ি ফিরেছে, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। শূন্য মুখটা যেন আরো আধার হয়ে গেছে, চোখ দুটো লাল, ক্লান্ত আর অসহায়। রোমানা শেখ সারা রাত মেয়ের জন্য কাঁদতে কাঁদতে কাটিয়েছেন। শেষ রাতে নামাজ পড়তে বসেছিলেন, দোয়ার ফাঁকে ফাঁকে কান্না করতে করতে একসময় সেখানেই ঘুমিয়ে পড়েছেন। আর সারিনা, সে এখনো নিজের রুম থেকে বের হয়নি, ফ্লোরে বসে আছে, মাথাটা খাটের উপরে ঠেকানো, ফোনটা একপাশে পড়ে আছে, বন্ধ করা। এই বাড়িতে এখন সময় থমকে আছে, শ্বাস চলছে কিন্তু কেউ বেঁচে থাকার মতো বাঁচছে না। সামিয়ান ঘরে এসে সোজাসুজি নিজের রুমে চলে গেছে, কারোর সাথে কথা বলেনি, কারো দিকে তাকায়ও নি। সকাল 8:30। তবু শেখ বাড়িটা ভীষণ নিস্তব্ধ, মনে হচ্ছে যেন এখানে কোনো মানুষই নেই। অন্যদিন হলে এই সময়টায় ঘরটা কত প্রাণবন্ত থাকতো, হাসি, কথা, চলাফেরা সবকিছু মিলিয়ে একটা জীবন্ত বাড়ি। কিন্তু আজ মনে হয় কিছুই নেই। বাইরের সূর্যের আলো জানালার পাশ দিয়ে ঘরের ভেতরে ঢুকছে। আলো আছে, উষ্ণতা আছে, তবু সবার মনে এখনো আঁধার। যেন আলো এসে থেমে যাচ্ছে দরজার কাছেই, ভেতরে ঢুকতে পারছে না। বাইরে গাড়ির আওয়াজ শুনে সারিনা নিজের রুম থেকে বের হলো। সিঁড়ি পর্যন্ত গিয়ে দেখতে পেল সামিয়ান নিজের রুমের দিকেই যাচ্ছে, কারো দিকে তাকাচ্ছে না। সারিনার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, তার মানে এখনো সুমাইয়াকে পাওয়া যায়নি। এই চিন্তাতেই চোখের পানি এসে গেল। কান্না চেপে সে সামিয়ানের পেছনে পেছনে তার রুমে ঢুকে পড়ল। সামিয়ান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা হাত ঘড়িটা খুঁজছিল। পেছন থেকে সারিনা কাপা গলায় ডাকলো, ভাইয়া। সামিয়ান ঘুরে তাকালো, দেখতে পেল সারিনা এখনো কালকে সেই ড্রেসটাই পরে আছে। চেহারার অবস্থা খারাপ, চুল এলোমেলো, চোখ দুটো ফুলে আছে, স্পষ্ট বোঝা যায় সারা রাত ঘুমায়নি। সামিয়ান বলল, কিরে, এখানে কি করছিস? তোর চেহারার কি অবস্থা? রাতে ঘুমাসনি? এই কথাটুকু শুনেই সারিনা ভেঙে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, এখনো সুমাইয়াকে পাওয়া যায়নি ভাইয়া। ও কোথায় গেছে? সামিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত কিন্তু কড়া গলায় বলল, যে চলে যেতে চায় তাকে বেঁধে রাখা যায় না। তার জন্য এত চিন্তা করিস কেন? যে আমাদের জন্য চিন্তা করে না? অবাক চোখে সারিনা তাকিয়ে রইল সামিয়ানের দিকে, গলার স্বর কেঁপে উঠল, কি বলছো ভাইয়া? আমি কিছুই বুঝতে পারছি না। সামিয়ান এবার সিরিয়াস ভঙ্গিতে সারিনার দিকে তাকিয়ে বলল, একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে ফেলেছে। সারিনা কেঁপে উঠল, কি বলছো ভাইয়া? সামিয়ান গলার স্বর শক্ত রাখতে চেষ্টা করলো, আমি কোনো কথা কনফার্ম না হয়ে বিশ্বাস করি না। প্রথমে শুনে বিশ্বাস করিনি, কিন্তু পরে সবকিছু নিজের চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে, তাই বিশ্বাস করতে হয়েছে। একটু থেমে আবার বলল, আর কালকে রাতে আমার ফোনে ও নিজেই একটা ভয়েস পাঠিয়েছে। সারিনার বুকের ভেতরটা ধক করে উঠল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামিয়ানের দিকে। সামিয়ান নিচু গলায় বলল, আব্বু অলরেডি সব জেনে গেছে, তাই কালকে রাতে বাসায় ফেরেনি। অনেক বড় ঝটকা লেগেছে ওনার। এই কথা বলতে বলতেই সামিয়ান ফোনটা বের করে ভয়েস রেকর্ড অন করলো। সারিনার সামনে ভেসে এলো সুমাইয়ার কণ্ঠ, ভাইয়া, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের না জানিয়ে অনেক বড় একটা কাজ করে ফেলেছি। জানি তোমরা আমাকে অনেক খুঁজেছো, প্লিজ দয়া করে আর খুঁজো না। আমি ফয়সালকে অনেক ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাই আমি ওর সাথে পালিয়ে গেছি। আমরা বিয়ে করে ফেলেছি। ভয়েসটা শেষ হতেই ঘরটা নিঃশব্দ হয়ে গেল। সারিনা যেন পাথর হয়ে গেছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। শুধু কানে বাজছে একটা লাইন, আমরা বিয়ে করে ফেলেছি। আর কিছু ভাবতে পারলো না সারিনা। সামিয়ানের রুম থেকে দৌড়ে সোজা নিজের রুমে চলে এলো।
দরজা বন্ধ করে খাটের পাশে দাঁড়িয়ে পড়ল। মাথার ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরছে, এটা কিভাবে সম্ভব? না, অসম্ভব। নিশ্চয়ই ওই বদমাইশ সুমাইয়াকে ব্ল্যাকমেল করেছে। যেভাবেই হোক আমার ওর সাথে কথা বলতেই হবে। আয়নার সামনে গিয়ে নিজের চেহারার দিকে তাকালো। চোখের নিচে কালো দাগ, মুখটা ফ্যাকাশে, চুল এলোমেলো। এই অবস্থায় নিজেকেই দেখে কান্না পেয়ে গেল। হঠাৎ করেই মেহরানের কথা মনে পড়ে গেল। কাল কথা বলার পর থেকেই ফোনটা অফ করে রেখেছিল, একবারও অন করেনি। কিছু একটা মনে করে হঠাৎ ফোন অন করলো সারিনা। স্ক্রিন জ্বলে উঠতে দেখলো মিতালি আর রূপার অনেকগুলো মিসড কল। মনে মনে ভাবলো পরে কথা বলবো, এখন আগে নিজেকে একটু ঠিক করি। তারপর ওয়াশরুমে ঢুকে পড়লো। প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নিল। পানির সাথে যেন সব ক্লান্তি আর কান্না ধুয়ে ফেলতে চাইছে। ওয়াশরুম থেকে বের হয়ে থমকে গেল। খাটের ওপর বসে আছে রোমানা শেখ। দরজা খোলার শব্দে রোমানা শেখ তাকালো। সারিনা একটু অবাক হলো এই সময় কাকিমণিকে এখানে দেখে। কিছু বলার আগেই রোমানা শেখ উঠে সারিনাকে জড়িয়ে ধরলো। কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো, মা তুই আমাকে ক্ষমা করে দিস। কালকে রাগের মাথায় তোকে অনেক কথা বলে ফেলেছি। আমি তখন কি বলেছি আমি নিজেও জানি না। তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। গলা ভারী হয়ে এলো ওর। বলতে লাগলো, তুই আমার পেটের মেয়ে না হয়েও আমি তোকে নিজের মেয়ের মতো ভালোবাসি। কালকে কি বলতে কি বলে ফেলেছি, এই বলেই অঝরে কান্না করতে লাগলো। পরে যখন উপলব্ধি করেছি সারা রাত আমার চোখে ঘুম আসেনি, তখনই সারিনা জড়িয়ে ধরে বলল, এগুলো কি বলো কাকিমণি? আমি তোমার উপর একটুও রাগ করিনি। তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো? আমাকে ছোট করছো কেন? তুমি আমার আম্মু না হলেও আম্মুর মতোই। তোমার কথায় আমি একটুও কষ্ট পাইনি। প্লিজ তুমি কান্না থামাও। এরপর রোমানা শেখ ধীরে ধীরে কান্না থামালেন। সারিনা শক্ত গলায় বলে উঠল, আজকে বলে দিলাম কাকিমণি, আর কখনো তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইবে না। তুমি আমাকে মারবে, কাটবে, বকবে, রাগারাগি করবে, যা ইচ্ছা তাই করবে, কিন্তু কখনো মাফ চাইবে না। রোমানা শেখ একটুখানি মুচকি হাসলেন। তারপর সারিনার দিকে তাকিয়ে বললেন, আমি নাস্তা রেডি করছি, তুই তাড়াতাড়ি নিচে চলে আয়। এই কথা বলে তিনি রুম ছেড়ে বেরিয়ে গেলেন। সারিনার মনটা একটু হালকা হলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল থেকে তোয়ালেটা খুলল। তারপর ধীরে ধীরে ড্রয়িং রুমের দিকে গেল। ড্রয়িং রুমে তখন রোমানা শেখ খাবার দিচ্ছিলেন। সারিনা বলতে যাচ্ছিল, কাকিমণি সুমাইয়া। কথা শেষ হওয়ার আগেই রোমানা শেখ থামিয়ে দিলেন। সুমাইয়া নামে আমি কাউকে চিনি না। তুই আর এই নাম মুখে আনবি না। আমার কোনো মেয়ে নেই। আমার একটাই মেয়ে, শুধু সারিনা, আর একটা ছেলে। এর বাইরে আর কেউ নেই। আজকের পর থেকে এই নাম মুখে আনবি না। সারিনা চুপ হয়ে গেল। এদিকে সামিয়ান এসে খাবার টেবিলে বসেছে। রোমানা শেখ তার সামনে খাবার দিলেন। সামিয়ান চুপচাপ খেতে লাগলো। মুখে কোনো কথা নেই। সারিনাও খেতে শুরু করলো, কিন্তু খাবার তার গলা দিয়ে নামছে না। খাওয়ার মাঝখানে সুফিয়ান শেখ এসে খাবার টেবিলে বসলেন। তিনি সকাল সকাল বাড়ি ফিরেছেন। সব কথা আগেই রোমানা শেখকে জানিয়েছেন। সবাই নিজের মতো করে খেতে লাগলো। মনে হচ্ছিল এখানে যেন কিছুই হয়নি, সবকিছু আগের মতো স্বাভাবিক। হঠাৎ করেই শেখ বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো। সবার চোখ সেদিকে গেল। তখনই সুফিয়ান শেখ খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। গাড়ি থেকে নামলো সুমাইয়া আর ফয়সাল। বাড়ির ভেতরে ঢুকতে যাবে তার আগেই সুফিয়ান শেখ কঠিন গলায় বলে উঠলেন, বাড়ির ভেতরে এক পাও দিবি না। যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। সুমাইয়া কাঁপা গলায় বলে উঠল, আব্বু। খবরদার ওই মুখে আমাকে আব্বু ডাকবি না। সামিয়া নিজের মতো করে খেয়ে যাচ্ছে। চারপাশে কি হচ্ছে তাতে যেন তার কিছুই আসে যায় না। সারিনা দৌড়ে গেল সুমাইয়ার কাছে। কিরে, এগুলো কি শুনছি? তুই নাকি এই কুত্তার বাচ্চাটাকে বিয়ে করেছিস? সুমাইয়া ঠান্ডা গলায় বলল, সারিনা, সুন্দর ভাষায় কথা বল। সম্পর্কে ও এখন তোর দুলাভাই, সম্মান দিয়ে কথা বলবি। আর যদি না পারিস তাহলে কথা বলিস না। সারিনা যেন আকাশ থেকে পড়ল। এই সুমাইয়াকে সে চিনতেই পারছে না। সুমাইয়া তো কখনো এমন ছিল না। চোখ ভর্তি পানি নিয়ে সারিনা একপাশে দাঁড়িয়ে রইল। ফয়সাল তখন বলল, শ্বশুর আব্বা, বিয়ে তো হয়ে গেছে, এখন মেনে নিন। খবরদার, আমি কারো শ্বশুর আব্বা না। যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও। সুমাইয়া কান্না শুরু করলো। সুমাইয়ার কান্না দেখে দৌড়ে এলেন রোমানা শেখ। নিজের মাকে দেখে সুমাইয়া বলতে গেল, আম্মু। আমি কারো আম্মু না। এই কথা বলেই ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলেন রোমানা শেখ। কেমনে এত বড় কাণ্ড ঘটাইলি? একবারও বুক কাঁপলো না? নিজের বাবা মার সম্মানের কথা একবারও ভাবলি না? তোর কারণে আমরা এখন সমাজে মুখ দেখাবো কি করে? ফয়সাল বিরক্ত গলায় বলল, আমরা তো খারাপ কিছু করিনি, বিয়ে করেছি। সমাজ কি ভাবলো তাতে আমাদের কি যায় আসে? সমাজ কি আমাদের একবেলা খাবার খাওয়ায়? তখনই রোমানা শেখ বললেন, বেয়াদব ছেলে, মুখে মুখে তর্ক করিস, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আরো কিছু বলার আগেই সুফিয়ান শেখ সজোরে বাড়ির সদর দরজাটা বন্ধ করে দিলেন। আজ থেকে আমাদের একটাই মেয়ে, আর একটা মরে গেছে। এই কথা বলেই তিনি নিজের রুমে চলে গেলেন। তার পেছন পেছন রোমানা শেখও চোখের পানি মুছতে মুছতে ভেতরে চলে গেলেন। খাবার টেবিলে বসে এখনো খেয়ে যাচ্ছে সামিয়ান।
সারিনা দৌড়ে গেল তার কাছে। ভাইয়া, তুমি কিছু করো, ওদের আটকাও, ওরা চলে যাচ্ছে। সামিয়ান শান্ত গলায় বলল, যেতে দে। এই কথা বলে বেসিনে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। ফয়সাল তখনই সুমাইয়ার হাত ধরে বলল, চলো। সুমাইয়া হাত ছাড়ানোর চেষ্টা করে ফয়সালের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, কই যাব, কোথায় যাব? আপনি আমার সব শেষ করে দিয়েছেন। আপনি আমার সব শেষ করে দিয়েছেন। আমার আম্মু আমাকে কোনোদিন মারেনি, আজকে থাপ্পড় মেরেছে। আমি আমার বোনদের সাথে কখনো এমন ব্যবহার করিনি, আজকে করেছি শুধু আপনার জন্য। আপনি আমার জীবনটা পুরো এলোমেলো করে দিয়েছেন। ফয়সাল বিরক্ত গলায় বলল, যা হবার তা হয়ে গেছে, এখন চলো আমার সাথে। এখন থেকে তুমি আমার বাড়িতে থাকবে, তোমার স্বামীর বাড়িতে। এই বলে আবার হাত ধরতে গেল। ঠিক তখনই বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো সারিনা। সারিনাকে দেখে সুমাইয়া তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলল। সারিনা দৌড়ে এসে বলল, তুই এগুলো কি বলছিস সুমাইয়া? তুই ঠিক আছিস? তুই কিভাবে এই লোকটাকে বিয়ে করতে পারিস? তুই না ওকে পছন্দ করিস না? তাহলে কিভাবে, কি করে? সুমাইয়া কোনো কথা বলল না, চোখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সারিনা এবার ফয়সালের দিকে তাকিয়ে রাগে কাপা গলায় বলল, আপনি কি করেছেন আমার বোনটার সাথে? আমার বোনটা এমন ছিল না। আমি জানি ও এগুলো নিজে থেকে বলছে না। নিশ্চয়ই আপনি ওকে ব্ল্যাকমেল করেছেন। ফয়সাল হেসে বলল, আমি কিছুই করিনি। তোমার বোন আমাকে ভালোবাসে, আমিও তোমার বোনকে ভালোবাসি। বিয়ে করেছি, সমস্যা কি? এই কথা শুনে সারিনার রাগে মুখ লাল হয়ে গেল। ফয়সাল আবার বলল, ও শালিকা, কিভাবে কথা বলো কেন? আমি তো তোমার দুলাভাই হই। সারিনা রাগে নাক বরাবর একটা ঘুষি মারতে যাবে, এর আগেই সুমাইয়া সারিনার হাতটা শক্ত করে ধরে ফেলল। ফয়সাল ঠোঁট বাঁকিয়ে বলল, রিল্যাক্স শালিকা, এত তাড়াহুড়ার কিছু নেই। দুলাভাইকে মারার অনেক শখ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে বেড়াতে আসিও, তখন আমরা মারামারি খেলবো। এই বলেই নাক টান দিল। সারিনা ঝটকা দিয়ে ফয়সালের হাত ছাড়িয়ে দিল। ফয়সাল তখন সুমাইয়াকে বলল, চলো বেবি, আমরা যাই। সারিনা চিৎকার করে বলল, কই যাবে? ফয়সাল নির্বিকার গলায় বলল, বাপের বাড়িতে বেড়াতে এসেছিল, কিন্তু বাবা মা তো থাকতে দিল না। এখন আর কই যাবে? স্বামী আছে, স্বামীর বাড়িতেই যাবে। সারিনা তখন সুমাইয়াকে জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় বলল, তুই তো এমন ছিলি না, কি হলো তোর? প্লিজ আমাকে সব খুলে বল, ভয় পাস না। তোকে কি ভয় দেখিয়েছে, নাকি অন্য কিছু করেছে? প্লিজ বল, আমি এখনই এই শালাকে মেরে ভূত বানিয়ে ফেলবো। সুমাইয়া কিছু বলল না, শুধু একবার শক্ত করে সারিনাকে জড়িয়ে ধরলো। তারপর ফিস ফিস করে বলল, ভালো থাকিস, আম্মুর খেয়াল রাখিস। এই কথা বলেই ফয়সালের সাথে গাড়িতে উঠে বসলো। সারিনা অবাক নয়নে তাকিয়ে রইল। ধীরে ধীরে গাড়িটা সামনে এগিয়ে গেল। চোখের সামনে মিলিয়ে গেল সবকিছু। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল সারিনা। তারপর ধীরে ধীরে নিজের রুমে ফিরে এলো। মাথার ভেতর একটাই কথা ঘুরছে, কোনোভাবেই হিসাব মিলছে না।